স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা মোড অফ প্রোডাকশন আলোচনা করতেছিলাম। 3 সেকশনেই মোড অফ প্রোডাকশনের আলোচনা ছিলাম। এক সেকশনে কোথায় একটুখানি পিছিয়ে আছি আমার মনে হয়। আহ এ সেকশন, এ সেকশন তোমাদের ক্লাস 11টায় হয় না? জি স্যার। তোমাদের কি ফিউডালিজম পড়াইছিলাম না? না স্যার। তোমাদের ফিউডালিজম পড়াইনি, বাকি 2 সেকশনে পড়াইছি। তো তাহলে আমি একটুখানি জাস্ট ফিউডালিজমটা কুইকলি আমি একটু পড়াই নিয়ে তারপরে বাকি দের জন্য একই জিনিস। কারণ বি এবং সি সেকশনে ফিউডালিজমটা পড়ানো হয়েছে। তো আমরা মোড অফ প্রোডাকশনের যে টাইপ গুলো আলোচনা করতেছিলাম, সেই টাইপের মধ্যে আমরা দেখছি প্রিমেটিভ কমিউনিজম, আমরা মোড অফ প্রোডাকশনের মধ্যে আমরা দেখেছি স্লেভারি। আমরা ফিউডালিজম 2 সেকশনে আলোচনা করছি, এখানে আলোচনা এ সেকশনে আলোচনা হয়নি। তো আমরা এখানে একটু ফিউডালিজমটা আলোচনা করে নিব। ফিউডালিজম আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা সোসাইটিতে জন্য একটা মোড অফ প্রোডাকশন থাকে। তো ফিউডালিজমটা আসলে একটা ল্যান্ড বেজ এগ্রিকালচার বেজ সোসাইটি। যেখানে এগ্রিকালচার ছিল সেখানে আসলে ফিউডালিজম সোসাইটিটা। তো এই ফিউডালিজমের মূল উৎপত্তি হচ্ছে ইউরোপে এবং এশিয়াতেও আমাদের, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ফিউডালিজমের অস্তিত্ব ছিল, কিন্তু সেই ভারতীয় উপমহাদেশের ফিউডালিজমটা ইউরোপিয়ান ফিউডালিজমের থেকে একটুখানি ডিফারেন্ট, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আমরা ইউরোপিয়ান কনটেক্সটে যে ফিউডালিজমটা বুঝি, সেই ফিউডালিজমটা আহ একটা ছবি দিয়ে আমি বোঝাবো পরবর্তীতে, কিন্তু তার আগে একটুখানি আমরা ডেফিনেশন দেখি যে আমরা ফিউডালিজমটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে। আমরা এখানে বলছি that the legal rules, rights and obligations that governs the holding of fiefs. এই ফিফস হচ্ছে একটা শব্দ যেটা ফিউডালিজমের সাথে সম্পর্কিত, ইউরোপিয়ান ফিউডালিজম। ফিফস এর মানে হচ্ছে প্রপার্টি অর ফি গ্রান্টেড টু এ ভ্যাসেল। ভ্যাসেল মানে শব্দগুলো তোমাদের কাছে একদম অপরিচিত মনে হবে, সেজন্য আমি শব্দগুলোর অর্থ এখানে রেখেছি। ভ্যাসেল মানে হচ্ছে যে এ পার্সন গ্রান্টেড দ্য ইউজ অফ ল্যান্ড ইন রিটার্ন ফর রেন্ডারিং হোমেজ, fealty, and usually military service or its equivalent to a lord or other superior. For example, the feudal tenant, for his maintenance by his lord in return of service, especially in the Middle Ages. তো এই এই আলোচনাটুকু কঠিন মনে হতে পারে। আমি এই আলোচনাটুকু সহজ করার জন্য যদি আমরা এই ছবিটার দিকে তাকাই, তাহলে মূলত ফিউডালিজমের জায়গাটা হচ্ছে যে ভূমি কেন্দ্রিক, ভূমির মালিকানা কেন্দ্রিক। এখানে একটা পিরামিড দেখতে পাচ্ছি আমরা। এই পিরামিডের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে। একটা আছে লর্ড, যে লর্ডের আলোচনাটা আমাদের ওখানে এসছে। একটা আছে ভ্যাসেল, যে ভ্যাসেলের আলোচনাটা আমাদের ওখানে আসছে। সো ফিউডালিজম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে জমির মালিকানা লর্ড এই ভ্যাসেলদেরকে দিয়ে দেয়। সেই ভ্যাসেল জমিগুলোকে এই সার্ফ বলতে, যারা কৃষক, প্রজা, মানে মূল কথা হচ্ছে যে এই ফিউডালিজম সিস্টেমটার সাথে হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের যে জমিদারি প্রথা, সেই জমিদারি প্রথার সম্পর্ক আছে। অর্থাৎ এই জমিদারি প্রথায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে জমির মালিকানাটা দেয়া হয় না, কিন্তু জমি চাষ করার অধিকারটা দেয়া হয়। তো এটাই হচ্ছে যে ইউরোপিয়ান কন্টেক্সটে যে ফিউডালিজম, যে এই যে লর্ড, সেই লর্ডকে আমরা কি বলছি, যে ল্যান্ড ওনার দ্যাট গ্রান্টেড ফিফ। অর্থাৎ সে কি করতেছে, এই জমির যে মালিকানা, সেই মালিকানাটা তার কাছে আছে, কিন্তু জমিটা ব্যবহার করার জন্য সে দিচ্ছে। কাকে দিচ্ছে? ভেসেলকে দিচ্ছে। ভেসেল আবার সেই জমিটা নিজে চাষ করে না, সে জমিটা চাষ করতে দেয় হচ্ছে যে সার্ফকে। এই সার্ফ মানে হচ্ছে যে যে পেজেন্ট, পেজেন্ট মানে যাবেন কবে? স্মল ফার্মার। এই এই হচ্ছে যে আমার এই কি বলে যে আহ দিয়ে আসবেন আমাদের আহ, বাড়ি দিয়া। এই কথাবার্তা বলতে হলে মাইক্রোফোন অফ করে কথাবার্তা বলো, হ্যাঁ? কে কার বাড়ি যাবে না যাবে, ঘোরাঘুরি করবে, এইগুলো তো ক্লাসের সবার শোনার দরকার নাই। তো এই পিরামিডের স্ট্রাকচার একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এখানে লর্ড হচ্ছে সবার উপরে, তারপর হচ্ছে ভেসেল, তারপর হচ্ছে নাইট, এবং তারপর হচ্ছে সাপ। সাপ হচ্ছে মূলত, আরে তোমরা একটু সিভিলাইজড হওয়া কবে বলো তো? এবং
এই যে লর্ড যে আমরা দেখালাম, এই 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 লর্ডের উপরে আমরা যেই সময়কার কথা বলতেছি, ফিউডালিজম সিস্টেমটা, সেই সময় এই লর্ডের উপরে হচ্ছে যে চার্চ, এবং চার্চের যে ব্যক্তি পোপ, অর্থাৎ এমন একটা সমাজ, এই সমাজে এই জায়গা ছিল যেই সমাজে ধর্ম বা রিলিজিয়নটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতো তার জীবনে। মানুষের সমাজ জীবনে ধর্মের ভূমিকাটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ল্যান্ডের যে লর্ড, সেই ল্যান্ডের লর্ডের উপরে অবস্থান করতে হচ্ছে যে চার্চের পোপ, অর্থাৎ চার্চের পোপ হচ্ছে যে সবকিছু কন্ট্রোল করতে হবে। তো আমরা সেটার ডিটেলস এখানে আরো দেখতে পাই। এই যে কিং, কিং এর আন্ডারে হচ্ছে ফিফ, সেই ফিফের মধ্যে হচ্ছে যে এরা, এদের কাজ হচ্ছে যে এই জমি এদেরকে দিয়ে চাষ করানো, এবং এদেরকে রক্ষা করার জন্য আবার একটা মিলিটারি বাহিনী, যে মিলিটারি বাহিনীও এই সার্বরা, তারা মূলত প্রেজেন্ট এবং অন্যান্য বিভিন্ন যে অকুপেশন, সেই অকুপেশনের কাজগুলো করে, এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে যে এখানে মিলিটারি আছে। তো এই এই হচ্ছে যে আহ, মানে আমাদের যে ফিউডাল সিস্টেমটা, সেই ফিউডাল সিস্টেম। এবং এই ফিউডাল সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা আমরা বলছি যে ল্যান্ড কেন্দ্রিক। সো এইটা আহ, যে ল্যান্ড, সেই ল্যান্ডের এটা একটা স্বয়ং সম্পূর্ণ সিস্টেম ছিল। অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ সিস্টেম ছিল, যে সিস্টেমের মধ্যে কৃষকেরা জমি চাষ করত, ফসল ফলাতো, ফসলের অন্যান্য কাজকর্ম যেগুলো সেগুলো করতো, যেখানে একই জায়গায় আবার ওই ল্যান্ডের যে মালিক, যে লর্ড, সে সেখানে বসবাস করত। এই সব কিছু মিলায় যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে যে ম্যানোরিয়াল সিস্টেম। এই ম্যানোরিয়াল সিস্টেম হচ্ছে যে মূলত কিভাবে এটার চাষটা করবেন। তো এখানে আমরা যদি এই ছবিটাই দেখি, যে এটা হচ্ছে একটা গ্রামের মতন, যে এই গ্রামে এটা হচ্ছে যে লর্ডের বাড়ি, যে এই যে বলছি যে দ্য লর্ড অফ দ্য ম্যানর লিভড ইন এ লার্জ স্টোন হাউস। এই প্লিজ প্লিজ তোমরা একটু মাইক্রোফোন অফ করে কথা বলো প্লিজ, এভাবে ক্লাস হয় না। সাকিব ভাই অফ করো। তোমাদেরকে মানুষ করা গেল না। এই যে এই সমস্ত ছোট ছোট ঘর যেগুলো, সেগুলোতে ফার্মাররা থাকে। ফার্মাররা এখানে আহ তাদের যে ফসল, সেই ফসল কেটে সেগুলোকে হারভেস্ট করে, তারপরে সেগুলোকে প্রসেস করে একটা অংশ লর্ডের বাড়িতে পৌঁছায়, আর একটা অংশ হচ্ছে যে তাদের নিজেদের বাড়িতে থাকে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে ম্যানুরিয়াল সিস্টেমে যে জমি, এই জমিটাকে তারা তিন ভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করে তারা চাষ করে। কিন্তু এই তিন ভাগের দুই ভাগ জমিতে সবসময় চাষ হয়, আর এক ভাগ জমি তারা সবসময় পতিত রেখে দেয়, ফেলো ফেলো ল্যান্ড হিসেবে রেখে দেয়। সেটা রেখে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এমন একটা সময়ের কথা বলতেছি যে এই সময়ে আসলে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ছিল না, সবকিছু ন্যাচারাল ফার্টিলাইজার। তো ওই জমিতে যদি প্রত্যেক বছর চাষ করে, তাহলে জমির যে ন্যাচারাল ফার্টিলিটি, জমির যে প্রাকৃতিক যে উৎপাদন ক্ষমতা, সেই ক্ষমতাটা হ্রাস পেয়ে যাবে। সেই হ্রাস পাওয়ার থেকে রক্ষা করার জন্যই আসলে একটা জমি ন্যাচারালি ফার্টিলাইজ করার জন্য রেখে দেওয়া হতো। অর্থাৎ যেই জমিটা এই বছর চাষ করবে না, রেখে দিবে, সেই জমিটা পরের বছর আবার হচ্ছে যে চাষ করবে। একটা সিজন সে রেখে দিয়ে তার যে ন্যাচারাল ফার্টিলিটি, সেই ফার্টিলিটিটা গেইন করার চেষ্টা করা হয়। সো এই 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 ম্যানোরিয়াল সিস্টেমের কথা আমরা যেটা বলছি, দ্য ম্যানোর সিস্টেম ওয়াজ এ ওয়ে অফ দ্যাট ফিউডাল লর্ডস অর্গানাইজ দেয়ার ল্যান্ডস ইন অর্ডার টু প্রডিউস এগ্রিকালচারাল গুডস। অর্থাৎ এই ল্যান্ডটাতে এগ্রিকালচারাল গুডস প্রডিউস করতে হয়। যার জন্য আমরা বলছি যে ফিউডালিজম সিস্টেমটা হচ্ছে যে এগ্রিকালচারাল সোসাইটির সাথে সম্পর্কিত। দ্য ম্যানর হ্যাড ফোর মেইন এরিয়াস। একটা হচ্ছে দ্য ম্যানর হাউস অ্যান্ড অ্যাকোম্পানিং ভিলেজ। আমরা এই যে এখানে যেটা বললাম যে দ্য ম্যানর হাউস, এটা হচ্ছে ম্যানর হাউস, এবং তার সাথে অ্যাকোম্পানিং ভিলেজ হচ্ছে যে এই পুরোটা, যেখানে আমরা বলছি যে একটা ফার্মল্যান্ড আছে, একটা মিডোল্যান্ড আছে, আর একটা ওয়েস্টল্যান্ড আছে। এই যে এই ফার্মল্যান্ড হচ্ছে এটা, এই ফার্মল্যান্ড। আর যেটাতে চাষ করা হচ্ছে, সেটাতে হচ্ছে যে আমার এই এই যে আমরা বলছি যে মিডোল্যান্ড। আর যেটা ওয়েস্টল্যান্ড, যেটা পতিত রেখে দেওয়া হয়, যেটাই পরবর্তী চাষ করবে, সেটা হচ্ছে ওয়েস্টল্যান্ড। সো দ্য লর্ড অফ দ্য ম্যানর লিভড ইন দ্য ম্যানর হাউস অ্যান্ড দ্য সার্ভস লিভড ইন মাড ব্রিক কটেজ। এই যে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে ক্লাসটা, যে এটা হচ্ছে যে যে বাড়ি, সেই বাড়িটা হচ্ছে লর্ডের। আর এই যে এইগুলো যে ইট আর খড় দিয়ে তৈরি করা, এইগুলো এইগুলো হচ্ছে যে যারা সার্ভ, অর্থাৎ
যারা দরিদ্র পিপল, যারা কৃষক অথবা যারা ব্ল্যাক স্মিথ, যারা পটার, এই ধরনের যে মানুষগুলো যাদের প্রয়োজন ছিল, তারা বাস করতে হচ্ছে এখানে। সো দ্য সার্ভস কটেজ আর ভেরি স্মল অ্যান্ড অনলি কনসিস্টেড অফ ওয়ান রুম। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে এই 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 সার্ভের যে কটেজ, সেই কটেজ গুলোতে এক রুম, কিন্তু লর্ডের যে বাড়ি, সেই বাড়িটা হচ্ছে যে বড় বাড়ি। Serf used fire to heat their homes when they were not working in the fields, and serfs farmed and completed other jobs around the manor. Serf also worshipped in the village serfs in an attempt to go to heaven in their afterlife. অর্থাৎ এটা হচ্ছে যে একটা টোটাল ম্যানোরিয়াল সিস্টেম। The manor system also used a special system টু ফার্ম দেয়ার ফিল্ডস। একটা স্পেশাল সিস্টেম যেটা আমি আগেই বলেছি ব্যবহার করতে, সেটা কি? দি সিস্টেম ওয়াজ কল্ড দ্য থ্রি ফিল্ড রোটেশন। অর্থাৎ তাদের যে জমি, চাষযোগ্য যেটা জমি ছিল, সেটাতে তিনটা ফিল্ড হিসাবে রোটেট করা হতো। দিস সিস্টেম অ্যালাউড ইজ সার্ভ এ স্ট্রিপ অফ ল্যান্ড। ইন দ্য অটম ওয়ান থার্ড ওয়াজ প্লান্টেড টু হুইট, বার্লি অ্যান্ড রাই, and in the spring another third of the land was planted to oats, barley and legumes to be harvested in late summer। অর্থাৎ এক একটা সিজনে এক এক ধরনের ফসল চাষ করা হতো। এবং ওয়ান স্ট্রিপ, অর্থাৎ একটা খণ্ড, ওয়াজ অলওয়েজ লেফট ব্যারেন সো দ্যাট হোয়েন দ্য ফিল্ডস হ্যাভ রোটেটেড এই স্ট্রিপ অফ সয়েল কুড বি রেস্টেড। অর্থাৎ একটা অংশের যে জমি, সেই জমিকে সবসময় রেস্টে রেখে দেওয়া হতো। অ্যান্ড ইচ অফ দ্য স্ট্রিপস ওয়াজ ওয়ান একর অফ ল্যান্ড। অর্থাৎ এই জমিটার যে ভাগ করতো, সেই জমিটা ভাগও করতে হচ্ছে যে এক এক একর দিয়ে এক একটা অংশ করতো। অ্যান্ড দ্য বেস্ট সয়েল ওয়াজ গিভেন টু দ্য লর্ড অফ দ্য ল্যান্ড হোয়াইল দ্য সার্ভস টুক দ্য রেস্ট অফ দ্য ফার্মল্যান্ড রিগার্ডলেস অফ ইটস কোয়ালিটি। অর্থাৎ এই যে জমিগুলোকে ভাগ করতে, এই ভাগ করার মধ্যে বেস্ট জমি যেটা ছিল, যেই জমিটা সব থেকে ভালো ফসল উৎপাদিত হতো, সেই জমিটা দেওয়া হতো হচ্ছে লর্ডকে। অর্থাৎ সেই জমিতে যে ফসল উৎপাদিত হবে, তার সেই অংশটা যাবে হচ্ছে যে লর্ডের বাড়িতে, আর অন্য যে অংশটা ফসল উৎপাদন, সেই অংশটা থাকবে হচ্ছে যে সার্ফের বাড়িতে। So this system provided for the manure quite well. Sometimes there was even a surplus। এবং আমরা বলেছি যে এই এগ্রিকালচারাল সোসাইটিতে সারপ্লাস হতো, এবং এখানে আমরা দেখি যে কখনো কখনো যদি ভালো হারভেস্টিং হতো, তাহলে সারপ্লাস তৈরি হতো। ইন টাইম অফ সারপ্লাস দ্য সার্ভস কুড সেল দেয়ার ক্রপস হুইচ অ্যালাউড ফর টাউনস অ্যান্ড ভিলেজেস টু গ্রো। যেটা আমরা বলেছি যে এই যে যে নন সাবসিস্টেন্স ইকোনমিক যখন অ্যাক্টিভিটি যখন আসছে, অর্থাৎ যখনই একটু সারপ্লাস ফুড প্রোডাকশন হয়েছে, তখনই সেখান থেকে আসলে গ্রাম বা শহর বা অন্যান্য যে চিত্ত বিনোদনের যে উপকরণগুলো, সেই উপকরণগুলো গড়ে উঠছে। এই যে আমরা এখানে যে ফার্স্ট ফিল্ড, সেকেন্ড ফিল্ড, থার্ড ফিল্ডের কথা বলতেছি, এই যে থার্ড ফিল্ডটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা কোনো চাষাবাদ নাই, এটা কিন্তু একদম পতিত পতিত পড়ে আছে। সেকেন্ড ফিল্ডে চাষ হচ্ছে, ফার্স্ট ফিল্ডে চাষ হচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে চাষ হচ্ছে? কারণ এই যে ফিল্ড গুলো যে বেড করা, অর্গানাইজ করা, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর থার্ড ফিল্ডটাই এখানে কোনো কিছু নাই, এটা পড়ে আছে। এটা হচ্ছে যে চার্চ, এটা হচ্ছে যে ম্যানরের যে হাউস, এগুলো ওয়ার্কশপ, এগুলো হচ্ছে যে ওই সাফদের বাড়ি। ওয়াটার মিল, এখানে বার্ন আছে, অর্থাৎ ফার্ম হাউস আছে। এই এই হচ্ছে যে একটা টোটাল মানে ফিউডাল যে ম্যানর, সেই ম্যানর সিস্টেম, অর্থাৎ একটা স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা, যে ব্যবস্থাটার মধ্যে সবাই আছে, কিন্তু তারা সবাই একে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। এই যে ফিউডালিজমের কথা আমরা বললাম, এখন পর্যন্ত যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটা হচ্ছে যে ইন্ডিয়া, কি বলে যে ইউরোপিয়ান ফিউডালিজম। এর পাশাপাশি আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে ফিউডালিজম ভারতীয় উপমহাদেশেও ছিল। সেই ভারতীয় উপমহাদেশের ফিউডালিজমের সাথে ইউরোপিয়ান ফিউডালিজমের খানিকটা ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটা আমরা একটু ওখানে আলোচনা করবো, যে ভারতীয় উপমহাদেশের ফিউডালিজমটা কেমন প্যাটার্নে ছিল এবং ডিফারেন্সের জায়গাটা কি। The term Indian feudalism is an attempt to classify Indian history according to European models. However, historians have become very reluctant to classify other societies into European models, and today it is rare for Indian history to be described as feudal by academics. So, Indian feudalism was distinguished from European feudalism by the fact that the Indian feudalism no private property in land existed। আমরা ইউরোপিয়ান ফিউডালিজমে যে কথাটা বললাম, যে জমির মালিকটা ছিল হচ্ছে যে রাজার হাতে, আর এই ইন্ডিয়ান ফিউডালিজম আমরা যে কথাটা বলতেছি যে নো প্রাইভেট প্রপার্টি ইন ল্যান্ড এক্সিস্ট। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ভূমির উপরে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না। এখানে ভূমির মালিক ছিল হচ্ছে যে আমরা যেটা বলছি যে দ্য ল্যান্ড বিলং টু ভিলেজ কমিউনিটি অ্যান্ড ওয়াজ নেভার রিগার্ডেড অ্যাজ দ্য প্রপার্টি অফ দ্য কিং। অর্থাৎ এখানে কখনো এই জমির মালিকানাটা রাজার হাতে ছিল না। জমির মালিকানাটা ছিল হচ্ছে যে গ্রামের যে কমিউনিটি, সেই গ্রামের কমিউনিটির উপর।
The king of his intermediary claimed only part of the produce of the land, a claim which was made by the village committee as the representative of the village community. অর্থাৎ রাজা এই জমি থেকে উৎপাদিত ফসলের একটা অংশ রেট হিসাবে বা ট্যাক্স হিসাবে পেত, সেটা ভিলেজ কমিউনিটি দিত, কিন্তু এই জমির উপরে মালিকানা ছিল না তার। অর্থাৎ মালিকানার জায়গাটা হচ্ছে যে রাজা জমিটাকে বিক্রি করার কোনো ক্ষমতাধর ছিল না। So, since neither the king nor the intermediaries were owners of the land, all conflict which took place among rulers or between them and the intermediaries of the village community were only over the magnitude of the share of the village produce. অর্থাৎ যেহেতু জমির মালিকানাটা কারোর হাতেই ছিল না, জমির মালিকানাটা ভিলেজ কমিউনিটির হাতে ছিল, ফলে এখানে জমি নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা অন্য কোনো কিছু না, জমির মালিকানা নিয়ে না, মূলত এই জমি থেকে যে ফসল উৎপাদিত হবে সেই ফসলের অংশটা কে কতটুকু পাবে সেটা নিয়ে মূলত এখানে দ্বন্দ্বের জায়গাটা ছিল। সো আমরা যদি ইন্ডিয়ান ফিউডালিজমের সাথে ইউরোপিয়ান ফিউডালিজমের কম্পারিজন করে আমরা দেখবো যে কনফার্মিং টু দ্য ট্রেডিশনাল কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস, নাইদার দ্য কিং নর দ্য ইন্টারমিডিয়ারি expropriated the village community of the possession and control of the village land and established their property rights over it or concerned themselves with the methods of cultivation. অর্থাৎ ইউরোপিয়ান ফিউডালিজম সিস্টেমে যেমন কোন মেথডে কাল্টিভেশন করা হবে সেটা নিয়ে ল্যান্ডলর্ডরা কনসার্ন ছিল, সে কিন্তু ভারতীয় যে ফিউডালিজম সেই ফিউডালিজমে সেটা ছিল না, এবং ভারতীয় ফিউডালিজমে জমির মালিকানা নিয়েও কোনো ইস্যু ছিল না। সো ইন ইন্ডিয়ান ফিউডালিজম কিং ডিড নট ইন থিওরি ক্রিয়েট সাবঅর্ডিনেট ওনার্স অফ ল্যান্ড। অর্থাৎ এখানে রাজা কিন্তু কখনো সাবঅর্ডিনেট শ্রেণী তৈরি করে নাই, বিকজ হি হিমসেলফ ওয়াজ নট ইন থিওরি দ্য সুপ্রিম ওনার অফ দ্য ল্যান্ড। What the king delegated to his intermediaries was only the specific and individual right of জমিন, the revenue collection power। অর্থাৎ সে শুধুমাত্র রেভিনিউ কালেকশন পাওয়ার, যেই জায়গা থেকে আসলে জমিদারি কথাটার উৎপত্তি হয়েছে ইন্ডিয়ান ফিউডালিজম কনটেক্সটে। সো আমরা যদি স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ফিউডালিজমের সাথে ইউরোপিয়ান ফিউডালিজমের পার্থক্য দেখি, তাহলে আমরা ইন্ডিয়ান ফিউডালিজমের সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাবসেন্স অফ ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ ল্যান্ড। অর্থাৎ ভূমির উপরে ইন্ডিভিজুয়াল ওনারশিপ ছিল না। আর ইউরোপিয়ান ফিউডালিজম আমরা দেখি যে প্রেজেন্স অফ ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ ল্যান্ড, অর্থাৎ এখানে ব্যক্তিগত ওনারশিপ আছে। এখানে ইন্ডিয়ান ফিউডালিজমের সোশ্যাল ক্লাস ছিল হচ্ছে যে কিং ছিল, রেভিনিউ কালেক্টর ছিল এবং ফার্মার ছিল। অর্থাৎ রাজার পক্ষে রেভিনিউ কালেক্টর, ফার্মারের কাছ থেকে রেভিনিউ কালেক্ট করতে, এই তিনটা শ্রেণী। আর সোশ্যাল ক্লাস এখানে আমরা দেখেছি যে ওই যে হায়ারার্কিক্যাল পিরামিডটা দেখলাম, সেখানে দেখলাম যে পোপকে দেখলাম, সেখানে দেখলাম কিং কে দেখলাম, সেখানে নোবেলকে দেখলাম, সেখানে নাইটস কে দেখলাম, সেখানে সার্ভস কে দেখলাম, এই বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ ছিল। এবং ইন্ডিয়ান ফিউডালিজমে বলছে যে নো কন্ট্রাক্ট বিটুইন কিং অ্যান্ড হিজ সাবঅর্ডিনেট রিগার্ডিং রেভিনিউ কালেকশন। অর্থাৎ রাজা এবং তার সাবঅর্ডিনেটের মধ্যে কোনো চুক্তি ছিল না এই রেভিনিউ কিভাবে কালেকশন করা হবে সেটা। আর এখানে আমরা ইউরোপিয়ান ফিউডালিজমে বলছি যে দেয়ার ইজ এ ফর্মাল কন্ট্রাক্ট বিটুইন লর্ড কিং অ্যান্ড দ্য ভেসেল। ইন্ডিয়ান ফিউডালিজমে আমরা বলছি যে নো ফিউডাল এই no feudal ritual was there when king was delegating his power to revenue collector। অর্থাৎ এখানে কোনো রিচুয়াল ছিল না, এখানে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। কিং যখন তার রেভিনিউ কালেক্টরকে ডেলিগেট করে দিত তার যে রেভিনিউ কালেক্ট করার জন্য, কিন্তু এই ইউরোপিয়ান ফিউডালিজমে ফিউডাল রাইট ওয়াজ, রিচুয়াল ওয়াজ ম্যান্ডেটরি। এবং আমরা ইন্ডিয়ান ফিউডালিজমে বলছি সোশিও ইকোনমিক সিস্টেম ওয়াজ নট আইডেন্টিফাইড অ্যাজ ফিউডাল মোড অফ প্রোডাকশন। ভারতীয় উপমহাদেশের যে ফিউডালিজম সেটা কখনো ফিউডাল মোড অফ প্রোডাকশন হিসেবে আইডেন্টিফাই করা হয়নি, কিন্তু ইউরোপিয়ান ফিউডালিজমে ফিউডাল মোড অফ প্রোডাকশন বা ম্যানুরিয়াল সিস্টেমটা বেশি বলা হয়েছে। ইন্ডিয়ান ফিউডালিজম রিমাইন্ড ফিসক্যাল অ্যান্ড মিলিটারি, অর্থাৎ এখানে অর্থনৈতিক ছিল এবং সামরিক ছিল। আর ইউরোপিয়ান ফিউডালিজম ওয়াজ ফিসক্যাল, মিলিটারি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানোরিয়াল। অর্থাৎ ফিসক্যাল হচ্ছে যে রেন্ট দিত, মিলিটারি হচ্ছে যে সামরিক সেবা দিত। এর সাথে সাথে ইউরোপিয়ান ফিউডালিজম আমরা যেটা দেখলাম যে জমিটা কিভাবে চাষ করতে হবে সেই ইনস্ট্রাকশনটা পর্যন্ত হচ্ছে যে এই ফিউডাল লর্ডের কাছ থেকে আসতো, কিন্তু ইন্ডিয়ান ফিউডালিজমে সেই জায়গাটা ছিল না। প্রোডাকশন সিস্টেম ওয়াজ কন্ট্রোল এক্সটার্নালি আর প্রোডাকশন সিস্টেম ওয়াজ কন্ট্রোল ইন্টারনালি, এটা হচ্ছে যে আরেকটা বৈশিষ্ট্য। আর ইন্ডিয়ান ফিউডালিজমে ফার্মার্স আর লাইক ল্যান্ড স্লেভ, অর্থাৎ সে হচ্ছে যে ভূমিদাসের মতো ছিল। আর এই ইউরোপিয়ান ফিউডালিজমে বোথ ফ্রি অ্যান্ড স্লেভ লাইক ফার্মার ওয়াজ ইন ইউরোপিয়ান ফিউডালিজম। অর্থাৎ এখানে কিছু ফ্রি ফার্মার ছিল এবং স্লেভ লাইক ফার্মার ছিল। সো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ইন্ডিয়ান ফিউডালিজম অ্যান্ড ইউরোপিয়ান ফিউডালিজম।
কারোর কোনো কোশ্চেন আছে? স্যার নাম্বার 3 পয়েন্টটা বুঝি নাই স্যার। নো ফিউডাল রিচুয়াল ওয়াজ। যেটা বলছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফিউডালিজমে যখন এই যে আমরা বলছি যে রাজার পক্ষে রেভিনিউ কালেক্টর, সে রেভিনিউ কালেক্ট করেছে ফার্মারের কাছ থেকে। এইখানে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে রাজা এই জিনিসটা হস্তান্তর করতো না, কিন্তু ইউরোপিয়ান ফিউডালিজমে এই যে পোপ বা কিং যে ভ্যাসেলের কাছে জমিটা হস্তান্তর করে, এই হস্তান্তর করাটা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করে, সেটাই আমরা 3 নম্বরে বলছি। জি স্যার বুঝছি। এরপরে আমরা মোড অফ প্রোডাকশনের আরেকটা জায়গায় যাব, আমরা হচ্ছে ক্যাপিটালিজম। যে ক্যাপিটালিজম হচ্ছে এমন একটা মোড অফ প্রোডাকশন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথে সম্পর্কিত। এবং আমরা বলছি যে ক্যাপিটালিজম ইজ অ্যান ইকোনমিক সিস্টেম বেসড অন দ্য প্রাইভেট ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশন অ্যান্ড দেয়ার অপারেশন ফর প্রফিট। আমরা যে মিনস অফ প্রোডাকশনের কথা বলেছি, যে উৎপাদনের উপকরণের কথা বলেছি, ক্যাপিটালিজমে উৎপাদনের উপকরণের মালিকানা কার কাছে থাকে? উৎপাদনের উপকরণের মালিকানা থাকে হচ্ছে যে ব্যক্তির কাছে। ব্যক্তি, যেমন আমরা এখন যে ইন্ডাস্ট্রি গুলো কথা বলতেছি, সেই ইন্ডাস্ট্রির মালিকানা যদি ক্যাপিটালিস্ট সোসাইটি হয়, তাহলে ইন্ডাস্ট্রির মালিকানা কার কাছে থাকে? রাষ্ট্রের কাছে থাকে না ব্যক্তির কাছে থাকে জানো? স্যার কোয়েশ্চেনটা আরেকবার বললে ভালো হতো। বললাম যে যদি ক্যাপিটালিস্ট সোসাইটি হয়, তাহলে ক্যাপিটালিস্ট সোসাইটিতে ইন্ডাস্ট্রি মানে যেটা হচ্ছে যে আমার মিনস অফ প্রোডাকশন, এই মিনস অফ প্রোডাকশনের মালিকানা কার কাছে থাকে? ব্যক্তির কাছে স্যার থাকে না ব্যক্তির রাষ্ট্রের কাছে কাছে থাকে। থাকে? ব্যক্তির কাছে থাকে, ব্যক্তি হচ্ছে এটার মালিক। সো ক্যাপিটালিজমের সেন্ট্রাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ক্যাপিটালিজম ইনক্লুড ক্যাপিটাল অ্যাকুমুলেশন। অর্থাৎ আমি আগে আলোচনা করেছি যে ক্যাপিটাল অ্যাকুমুলেশনটা কি, যে ব্যক্তি চাই হচ্ছে যে তার সম্পদ বাড়াতে। কম্পিটিটিভ মার্কেট, ক্যাপিটালিজমের মার্কেট হচ্ছে কম্পিটিটিভ, অর্থাৎ প্রতিযোগিতামূলক। দ্য প্রাইস সিস্টেম, অর্থাৎ এইখানে আহ, আমার ফিউডাল সোসাইটি বা আমার তার আগের যে সোসাইটি, সেখানে কিন্তু কোনো দাম ছিল না, বিনিময় প্রথা ছিল, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস কেনা ছিল। আর ক্যাপিটালিজমে কি আছে? প্রাইস সিস্টেম আছে। একটা জিনিস একজন বিক্রি করে, সেখান থেকে সে টাকা আর্ন করে, সেই টাকা দিয়ে সে আরেকটা জিনিস আবার পারচেস করে। এবং এখানে প্রাইভেট প্রপার্টি আছে এবং প্রপার্টি রাইটস রিকগনিশন, অর্থাৎ আহ, আমার যে আমার কাছে যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি রাইটসটা লিগালি রিকগনাইজ করা। সে ফর এক্সাম্পল, আমার যদি একটা পিস অফ ল্যান্ড থাকে, তা সেই ল্যান্ডের রেজিস্ট্রেশন করা আছে সরকারি পদ্ধতিতে, অর্থাৎ সেই রেজিস্ট্রেশনটা আমাকে রিকগনাইজ করে। তারপর হচ্ছে যে এখানে মানুষ ওয়েজ লেবার হিসেবে কাজ করে, অর্থাৎ তার যে শ্রম, সেই শ্রমটা হচ্ছে একটা বিক্রি করার বিষয়, অর্থাৎ মানুষ এখানে শ্রম বিক্রি করতে পারে। In a capitalist market economy, decision making and investment are determined by owners of the wealth, property, ability to maneuver capital, and production ability in capital and financial markets. Whereas prices and the distribution of goods and services are mainly determined by the competition and goods and service markets. অর্থাৎ এই ক্যাপিটালিজম হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে মানুষ তার যে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের মূল্য কেমন হবে সেই সিদ্ধান্তটা ব্যক্তি নেয় না, সেই সিদ্ধান্তটা নেয় হচ্ছে যে মার্কেট। মার্কেটে সেই প্রোডাক্টের সাপ্লাই এবং ডিমান্ডের উপর নির্ভর করে মার্কেট কিন্তু সেই সিদ্ধান্তটা নেয়, যার জন্য আমরা বলছি যে এটা হচ্ছে একটা কম্পিটিটিভ মার্কেট সিস্টেম। আমরা এই যে ক্যাপিটালিজমের কথা বলছি, সেই ক্যাপিটালিজমের মধ্যে আমরা বিভিন্ন ধরন দেখতে পাই। যে ধরনের মধ্যে আমরা একটা বলছি যে laissez-faire or free market capitalism, state capitalism অথবা welfare capitalism. A different forms of capitalism feature varying degrees of free market, public ownership, obstacles to free competition, and state-sanctioned social policies. The degree of competition in markets and the role of interventions and regulation, as well as the scope of state ownership, vary across different modes of capitalism. অর্থাৎ আমরা ক্যাপিটালিজমের নানান ধরন দেখি, যেখানে কখনো কখনো ফ্রি মার্কেট আছে, কখনো কখনো রাষ্ট্র নির্ধারণ করে দেয়, আবার কখনো কখনো আমরা দেখি যে ওয়েলফেয়ার ক্যাপিটালিজম। So the extent to which different markets are free and the rules defining private property are matters of politics and policy. অর্থাৎ এটা সরকার
তার রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে আসলে এই সিদ্ধান্তটা নেয়। মোস্ট অফ দ্য এক্সিস্টিং ক্যাপিটালিস্ট ইকোনমিস আর বিদেশি বিনিয়োগ। তবে এখনো উচ্চ বিনিয়োগ সক্ষমতা থাকায় ইউরোপের বিনিয়োগকারীরা বিশ্বের জনবহুল দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণ করতে চান। সেক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের তথ্য প্রযুক্তি, এই সেবা সুকন্যা খাত, মাইক অফ করো। এবং পর্যটন সহ অনেক খাতে কে খবরটা শুনতেছে, আমি একটু নামটা জানতে চাই। সুকন্যা কে? কই সুকন্যার, আমি একটু খুঁজে দেখি কই সুকন্যা। লিভ নিয়ে নিছে মনে হয়। ভালো করছে, নাইলে ওরে আমি এখন ব্লক করে দিতাম, আমি নিজে রিমুভ করে দিতাম। ওর যেহেতু এতই খবর শোনার শখ হয়েছে, তাহলে ও খবরই শুনুক। তো ননসেন্স হতে পারে, মানুষ কোনো চিন্তা করা যায়। তো আমরা যেটা বলছিলাম যে এই ক্যাপিটালিজম হচ্ছে যে এমন একটা সিস্টেম, যে সিস্টেমে উৎপাদনের উপকরণের মালিকানা থাকে হচ্ছে ব্যক্তির হাতে। মার্কেট ডিটারমাইন করে মানে বস্তুর প্রাইস কেমন হবে, সিদ্ধান্ত নেয় হচ্ছে যে প্রোডাকশনের সাপ্লাই এবং ডিমান্ডের উপর নির্ভর করে। তো সেখান থেকে আমরা বললাম যে একটা ফ্রি মার্কেট ক্যাপিটালিজম আছে যেখানে সবকিছু উন্মুক্ত। তারপরে স্টেট ক্যাপিটালিজম যেখানে রাষ্ট্র খানিকটা কন্ট্রোল করে। আবার ওয়েলফেয়ার ক্যাপিটালিজম হচ্ছে যে যেখানে আমার ক্যাপিটালিজম আছে কিন্তু তার সাথে পাশাপাশি আবার ব্যক্তির ওয়েলফেয়ারের কথাটা রাষ্ট্র চিন্তা করে। সো দ্য এক্সটেন্ট টু হুইচ ডিফারেন্ট মার্কেটস আর ফ্রি অ্যান্ড দ্য রুলস ডিফাইনিং প্রাইভেট প্রপার্টি আর ম্যাটার্স অফ পলিটিক্স অ্যান্ড পলিসি, অর্থাৎ এই ইকোনমিক সিস্টেমের উপরে পলিটিক্স এর গুরুত্বটা হচ্ছে বেশি। পলিটিক্স এইগুলো সিদ্ধান্ত নেয়, অর্থাৎ পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। সো মোস্ট অফ দা এক্সিস্টিং ক্যাপিটালিস্ট ইকোনমিস্ট আর মিক্সড ইকোনমিস্ট। বেসিক্যালি আমরা যে এই ধরনগুলো বলতেছি, এই ধরনগুলো সার্বিকভাবে মিক্সড একটা ধরন। যেমন আমরা যদি বাংলাদেশে বলি যে সে ফর এক্সাম্পল তুমি ব্যাংকে ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি ক্যাপিটালিজমের মূল প্রিন্সিপাল যেটা সেটা ফলো করে যদি আমরা যাই, তাহলে এটা আসলে সরকারের নির্ধারণ করে দেওয়ার কথা না, এটা ব্যক্তি বা এখানে ব্যাংক এবং মার্কেট সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু আমরা দেখি যে সরকার তা নির্ধারণ করে দেয়। আমরা ডলারের প্রাইসের কথা চিন্তা করি, পত্র পত্রিকায় যদি খবর পড়ি, দেখি যে ডলারের প্রাইস এটা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। আমি যদি পেট্রোল স্টেশনে পেট্রোল পাম্পের কথা দেখি, এটা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। অর্থাৎ এগুলো সবই ক্যাপিটালিজমের কন্ট্রাডিক্টরি। কিন্তু আমরা ক্যাপিটালিজমের মধ্যেই যেটা ওই যে বললাম যে স্টেট কন্ট্রোল ক্যাপিটালিজম যেটা, সেটা যার জন্য আমরা বলছি যে মিক্সড ইকোনমি এটা। এরপরে আমরা ক্যাপিটালিজমটা হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথে সম্পর্কিত, এবং এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথেই হচ্ছে যে আমার আরেকটা মোড অফ প্রোডাকশন যেটা, সেটা হচ্ছে সোশ্যালিজম। সোশ্যালিজমটা হচ্ছে যে ক্যাপিটালিজমের বিপরীতে। তো সোশ্যালিজম জিনিসটা কি? সোশ্যালিজম ডেসক্রাইবস এ ভ্যারাইটি অফ ইকোনমিক সিস্টেমস আন্ডার হুইচ দ্য মিনস অফ প্রোডাকশনস আর ওন্ড ইকুয়ালি বাই এভরিওয়ান ইন দ্য সোসাইটি। অর্থাৎ ক্যাপিটালিজমের সাথে সোশ্যালিজমের মূল পার্থক্য জায়গাটা আমরা দেখবো কোন জায়গা দিয়ে? দেখবো হচ্ছে যে মিনস অফ প্রোডাকশন দিয়ে। মিনস অফ প্রোডাকশনের ওনারশিপটা, মিনস অফ প্রোডাকশনের ওনারশিপ ক্যাপিটালিজম হচ্ছে যে ব্যক্তিগত, আর মিনস অফ প্রোডাকশনের ওনারশিপ ক্যাপিটালিজমে হচ্ছে যে সোসাইটি, রাষ্ট্র। এই পয়েন্টটা কি তোমরা বুঝতে পেরেছো? যে মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের যে উপকরণ, সেই উৎপাদনের উপকরণের মালিকানা আমার ক্যাপিটালিস্ট সোসাইটিতে হচ্ছে যে ব্যক্তি, আর সোশ্যালিস্ট বা সোশ্যালিজমে হচ্ছে সোসাইটি বা রাষ্ট্র। In some socialist economies, the democratically elected government owns and controls major businesses and industries. For example, China. In other socialist economies,
Production is controlled by workers' cooperatives. In a few others, individual ownership of enterprise and property is allowed, but with high taxes and government control. অর্থাৎ আমার সোশ্যালিস্ট কান্ট্রিজে যেখানে উৎপাদনের উপকরণের মালিকানাটা হচ্ছে যে রাষ্ট্রের হাতে থাকার কথা, সেই রাষ্ট্রের হাতে থাকে, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমরা চায়নার এক্সাম্পল দিতে পারি। চায়নায় এখন রাষ্ট্রীয় মালিকানাও আছে, পাশাপাশি ব্যক্তিগতভাবেও মিনস অফ প্রোডাকশনের মালিকানা আছে, কিন্তু যারা ব্যক্তিগতভাবে আছে তাদেরকে কিন্তু হাই ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে যে একটা ইউনিক ফিচার। সো মূল মন্ত্র যেটা সোশ্যালিজম, সোশ্যালিজমের বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটাকে আমরা বলছি যে মন্ত্র, বলছি যে ফ্রম ইজ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইজ অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন। অর্থাৎ এইখানে এই সমাজে মানুষের মধ্যে সম্পদের বন্টনটা হবে এইরকম করে যে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে কাজ করবে, কিন্তু সে পাবে হচ্ছে যে তার এর জন্য যে তার যে জীবনযাপন করার জন্য যেটা প্রয়োজন, সেই জীবনযাপন করার জন্য সে পাবে হচ্ছে যে টু ইজ অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন। অর্থাৎ সে তার কন্ট্রিবিউশন অনুযায়ী পাবে, সে যতটুকু কাজ করেছে সেইটুকু অনুযায়ী পাবে। দিস মিনস দ্যাট ইচ পার্সন ইন সোসাইটি গেটস এ শেয়ার অফ দ্য ইকোনমিজ কালেকটিভ প্রোডাকশন গুডস অ্যান্ড ওয়েলথ বেসড অন হাউ মাচ দে হ্যাভ কন্ট্রিবিউটেড টু জেনারেটিং ইট। অর্থাৎ একটা কাজ করার সময় আমি কতটুকু কন্ট্রিবিউট রেখেছি সেই অনুযায়ী হচ্ছে যে আমি আমার রিটার্নটা পাবো। So workers are paid the share of production after a percentage has been deducted to help pay for social programs that serves the common good. অর্থাৎ এই সোশ্যালিজম সিস্টেমের মধ্যে আমার রাষ্ট্র জনগণের যাবতীয় দায়িত্ব তুলে নেয়, তার স্কুলিংটা ফ্রি করে দেয়, তার হেলথটাকে ফ্রি করে দেয়, তার অ্যাকোমোডেশনটাকে ফ্রি করে দেয়। এগুলো জায়গা কিন্তু সোশ্যালিজম দায়িত্বটা তুলে নেয় যেখানে সোশ্যালিস্ট সিস্টেমটা এক্সিস্ট করে। So, in contrast to capitalism, the main concern of socialism is the elimination of rich and poor socio-economic classes by ensuring an equal distribution of wealth among the people. অর্থাৎ ক্যাপিটালিজম যেখানে ধনী এবং দরিদ্র তৈরি করে, সোশ্যালিজম সেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা ঘুচাতে সাহায্য করে। To accomplish this, the socialist government controls the labor market, sometimes to the extent of being the primary employer. এবং এখানে যেহেতু ইন্ডাস্ট্রির মালিক রাষ্ট্র হয়ে যায়, ফলে চাকরি বাকরির যে নিয়ন্ত্রণ, সেই চাকরির নিয়ন্ত্রণ করা হচ্ছে যে রাষ্ট্র। দেয়ার ইজ নো প্রাইভেট প্রপার্টি, দেয়ার ইজ নো প্রাইভেট জব সেক্টর, এভরিথিং ইজ owned by the state. So this allows the government to ensure full employment even during economic downturns. কারণ হচ্ছে কি যে এই যে সোশ্যালিজম সিস্টেমটা সবার জন্য চাকরির ব্যবস্থা করে, কারণ হচ্ছে কি যে সে প্রত্যেকের জন্য একটা সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে একটা বন্টন ব্যবস্থা সে করে। যার জন্য এটাই আমরা দেখি যে ইভেন অর্থনৈতিক ক্রাইসিসের সময়ও, অর্থনৈতিক ক্রাইসিস যদি থাকে তাহলে সেখানে প্রত্যেকেই কম করে বেতন পাবে, প্রত্যেকেই কম টাকা স্যালারি পাবে, কিন্তু সবাই কিছু না কিছু টাকা তারা পাবে। সেটা হচ্ছে যে এই সমাজতন্ত্রের যে মূল মন্ত্র, সেই সমাজতন্ত্রের মূল মন্ত্রের জায়গা। তো আমরা এই পর্যায়ে এসে দেখি যে সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের মধ্যে যে পার্থক্য, কতগুলো পার্থক্য এক্সিস্ট করে। সেই পার্থক্যগুলো কি আমরা একটু দেখি। আমরা যদি বলি যে ওনারশিপ অফ অ্যাসেট, ক্যাপিটালিজমে ওনারশিপ অফ অ্যাসেটের মালিক হচ্ছে প্রাইভেট, আমরা বলছি যে মিনস অফ প্রোডাকশনস ওন্ড বাই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। আর সোশ্যালিজমে মিনস অফ প্রোডাকশনস ওন্ড বাই গভর্নমেন্ট অর কোঅপারেটিভস, অর্থাৎ এখানে রাষ্ট্র এই এই সম্পদটার মালিক। ইনকাম ইকুয়ালিটির কথা যদি আমরা বলি, তাহলে ক্যাপিটালিজমে ইনকাম ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফ্রি মার্কেট ফোর্সেস, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকুমুলেশন, এখানে এই কাজগুলো হচ্ছে ফ্রি মার্কেট, অর্থাৎ মার্কেট যেভাবে চাচ্ছে সেইভাবে হবে। আর সোশ্যালিজমে আমরা কি বলি, ইনকাম ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রিবিউশন, কে কতটুকু কাজ করতেছে, কে কতটুকু কন্ট্রিবিউট রাখতেছে, সেই কন্ট্রিবিউশনের উপরে নির্ভর করে কিন্তু এখানে সোশ্যালিজম সিস্টেমে ইনকামটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমরা যদি কনজিউমার প্রাইসেস এর কথা বলি, তাহলে কনজিউমার প্রাইসেসটা ক্যাপিটালিজমে ডিটারমাইন্ড হচ্ছে, যেটা আমরা বলেছি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অর্থাৎ বাজারে গিয়ে তোমার ডিমের দাম কত হবে সেটা রাষ্ট্র নির্ধারণ করে দিতে পারে না। এটা মানুষের মধ্যে ডিমের চাহিদাটা কেমন আছে এবং ডিমের প্রোডাকশন কেমন আছে, সেটাই আসলে ডিমের দাম নির্ধারণ করা হবে। যখনই ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার টেন্ডেন্সি দেখা যাবে,
তখন সেটা কিন্তু সোশ্যালিজমের একটা ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি এখন, আমরা সেই জন্যই বলেছি যে বাংলাদেশ হচ্ছে একটা মিক্সড ইকোনমি। কারণ এখানে ডিমের দাম সরকার ফিক্স করে দিচ্ছে, আলুর দাম সরকার ফিক্স করে দিচ্ছে, কিন্তু বস্তুত পক্ষে হওয়ার কথা হচ্ছে যে এটা যদি আমি ক্যাপিটালিজম সিস্টেম হিসেবে চিন্তা করি, তাহলে এটা ডিটারমাইন করার কথা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড দিয়ে। আমরা এফিসিয়েন্সি অ্যান্ড ইনোভেশনের কথা বলতেছি। ফ্রি মার্কেট কম্পিটিশন এনকারেজেস এফিসিয়েন্সি অ্যান্ড ইনোভেশন, অর্থাৎ মানুষের মধ্যে যত বেশি প্রতিযোগিতা থাকবে তত বেশি মানুষের মধ্যে ইনোভেশন তৈরি হবে। গভর্নমেন্ট ওন বিজনেসেস হ্যাভ লেস ইনসেন্টিভস ফর এফিসিয়েন্সি অ্যান্ড ইনোভেশন, যেহেতু প্রত্যেকেই তার মোটামুটি একটা জায়গা নিশ্চিত করা আছে, একটা নিশ্চয়তা আছে, সেই জায়গা থেকে সে আসলে তার ইনোভেটিভ করে নতুন কিছু করে খুব বেশি কিছু সে পাবে না, এই আশায় সে ইনোভেশনের দিকে যায় না। যার জন্য আমরা দেখি ওই যে রাষ্ট্রায়ত্ত যে পাটকল গুলো, সেই পাটকল গুলো লস হয়ে যায়, আর ওই রাষ্ট্রায়ত্ত পাটকল গুলোকে যখন প্রাইভেট মালিকানায় দিয়ে দিই, তখন সেই প্রাইভেট মালিকানায় লাভ হয়। এটার মূল কারণ হচ্ছে যে এই এফিসিয়েন্সি এন্ড ইনোভেশনের জায়গায়, অর্থাৎ এখানে কম্পিটিশন বেশি। হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা ক্যাপিটালিজম সিস্টেমে দেখি যে হেলথ কেয়ার ইজ বিং প্রোভাইডেড বাই প্রাইভেট সেক্টর, আর এদিকে সোশ্যালিজমে আমরা দেখি হেলথ কেয়ার ইজ প্রোভাইডেড ফ্রি অর সাবসিডাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এখানে গভর্নমেন্টের দায়িত্ব। ট্যাক্সেশনের কথা যদি আমরা বলি, তাহলে ক্যাপিটালিজমে লিমিটেড ট্যাক্সেস বেসড অন ইন্ডিভিজুয়ালস ইনকাম, অর্থাৎ এখানে আহ, যখন ক্যাপিটালিজম আছে তখন সেখানে ধনী দরিদ্র আছে। সো ধনী দরিদ্রের মধ্যে যে যতটুকু ইনকাম করবে সেই সেই অনুযায়ী সে ট্যাক্স দিবে। কিন্তু সোশ্যালিজমে ধনী দরিদ্রের গ্যাপটা কমানোর জন্য আমরা বলছি যে হাই ট্যাক্সেস নেসেসারি টু পে ফর পাবলিক সার্ভিসেস, অর্থাৎ রাষ্ট্র পাবলিকের কাছ থেকে ট্যাক্সের টাকা নিয়ে সে তার রাষ্ট্রের জন্য ডেভেলপমেন্টের কাজগুলো করে। যার জন্য সেখানে সোশ্যালিজম সিস্টেমে প্রথম কথা হচ্ছে যে সম্পত্তির মালিকানা আছে রাষ্ট্র, তারপরের কথা হচ্ছে যে যেটুকু সম্পত্তি ব্যক্তি মালিকানায় থাকে সেখানে আমরা দেখি যে হাই ট্যাক্স ইম্পোজ করে রাষ্ট্র, সো দ্যাট ধনী এবং দরিদ্র নামক যে দুটো ক্লাস আছে, এই দুটো ক্লাসের মধ্যে যাতে গ্যাপটা যাতে কম, বৈষম্যটা যাতে কমে। তো এটা হচ্ছে যে আমার সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের মধ্যে পার্থক্য। আর একটা কনসেপ্ট আছে যেটা আমরা আলোচনা করব, সেটা আমাদের লাস্ট কনসেপ্ট, যেটা হচ্ছে যে কমিউনিজম। কমিউনিজমটা কি? আমরা বলছি যে কমিউনিজম ইজ অ্যান communism is an economic, political, and social system in which most or all property and resources are collectively owned by a class-free society rather than by individual citizens. অর্থাৎ কমিউনিজমে সোশ্যালিজমের থেকে পার্থক্যের জায়গাটা হচ্ছে যে এই কমিউনিজম হচ্ছে যে এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা শুধু ইকোনমিক সিস্টেম না, যে সিস্টেমটা শুধু পলিটিক্যাল সিস্টেম না, যে সিস্টেমটা শুধু সোশ্যাল সিস্টেম না, বরং এটা কম্বিনেশন অফ ইকোনমিক, পলিটিক্যাল আর সোশ্যাল সিস্টেম, যেখানে সমগ্র প্রপার্টি কালেকটিভলি ওন বাই এ ক্লাস ফ্রি সোসাইটি, অর্থাৎ ওই সোসাইটির যত প্রপার্টি আছে সব সমন্বিতভাবে এই একটা সোসাইটি ওন করে। According to the theory developed by German philosopher, economist, and political theorist Karl Marx, communism results in a society in which all people are equal. অর্থাৎ কমিউনিজমে প্রত্যেকটা মানুষ হচ্ছে যে সমান, and there is no need for money or the accumulation of individuals wealth. কমিউনিজম হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা যে সকালবেলা উঠে তুমি তোমার কাজ করতে চলে যাবে, তোমার সারাদিনে যে কয় ঘন্টা কাজ করার কথা তুমি কাজ করবা, কিন্তু মাস শেষে তুমি কোনো বেতন পাবা না। তাহলে বেতন না পেলে তোমার চলবে কিভাবে? তোমার জন্য জীবন যাপনের জন্য যা প্রয়োজন তুমি দোকানে যাবা, দোকান থেকে তোমার পরিবারের জন্য যা জিনিসপত্র সেটা তুমি নিয়ে আসবা। তোমার জন্য সরকার একটা বাড়ি দিয়ে দিছে থাকার জন্য, তোমার জন্য সরকার স্কুল আছে, তোমার জন্য হেলথের প্রয়োজন হলে হাসপাতালে যাবা, সেটা আছে। ফলে তোমাকে কখনো টাকা নিয়ে বা ডলার নিয়ে কনসার্ন হতে হবে না যে আমি যে হাসপাতালে যাব সার্ভিস নিব, আমার তো পকেটে টাকা নাই। তো সেটাই, সেজন্যই আমরা এখানে বলছি যে communism results in a society in which all people are equal and there is no need for money, অর্থাৎ এখানে মানির কোনো প্রয়োজন নাই। So there is no private ownership of the economic resources, এখানে ইকোনমিক রিসোর্সের কোনো ব্যক্তিগত মালিকানাও নেই। উইথ এ সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোলিং অল ফেসেটস অফ প্রোডাকশন, অর্থাৎ একটা গভর্নমেন্ট আছে যে গভর্নমেন্ট উৎপাদনের যাবতীয় উপকরণ নিয়ন্ত্রণ করে। সো ইকোনমিক আউটপুট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য পিপল, এবং ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে কিভাবে পাবে? ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে পাবে ব্যক্তির যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী। তো চাহিদাটা তো বিজ্ঞানসম্মত ভাবে নির্ধারণ করা যায়, তাই না? যে আমার 3 সদস্যের পরিবার আছে, 3 সদস্যের পরিবারের জন্য মাসে কয়েক কেজি চাল লাগবে, এটা ফিক্স করা যাবে না?
যাবে স্যার। আম- আমার 3 সদস্য পরিবারের জন্য আমার একজন স্কুলের ক্যান্ডিডেট, কি বলে যে ছাত্র আছে, তার জন্য একটা স্কুল লাগবে, তার জন্য মেডিকেল লাগবে। সো এভরিথিং ইজ বিং কন্ট্রোল বাই স্টেট, এবং স্টেট ব্যক্তির যে নিড সেই নিড অনুযায়ী সে দিবে। সো সোশ্যাল ফ্রিকশন বিটুইন হোয়াইট অ্যান্ড ব্লু কালার ওয়ার্কার্স, অর্থাৎ এখানে ধনী এবং দরিদ্র বলে কোনো কিছু থাকবে না, তোমার ম্যানেজারিয়াল জব এবং ক্লারিক্যাল জব বলে কোনো কিছু থাকবে না। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সে কাজ করতেছে। আবার যার যোগ্যতা নেই কিন্তু তার সত্ত্বেও তার নিড আছে, ধরা যাক যে একটা ডিজেবল পার্সন, সে হয়তো তার কাজ করার মতো শারীরিকভাবে কোনো ক্ষমতাই নেই, কিন্তু তার বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা পূরণ করা প্রয়োজন, তার খাবারের প্রয়োজন আছে, তার বাসস্থানের প্রয়োজন আছে, তার চিকিৎসার প্রয়োজন আছে। রাষ্ট্র কিন্তু তাদের জন্য এই দায়িত্বটা তুলে নিবে। তো স্যার, সেজন্যই আমরা, বলো। এখানে স্যার ব্যক্তি কোনোভাবে মানে কোনো টাকা পয়সার মালিকই হবে না না, স্যার। কমিউনিজমে যদি ব্যক্তির ব্যক্তির মালিকানার কোনো সুযোগই নেই। যদি স্যার ব্যক্তি কোনোভাবে কোনো টাকা পয়সার মালিক না হয়, তাহলে স্যার কেউই তো চাইবে না যে আমি কঠিন কাজটা করবো, তাই না? যেহেতু সবাই সমান, সবাই তো হুম। সহজ কাজই করতে চাইবে, তাই না স্যার? না, সেটা ওই যে তার অ্যাবিলিটি অনুযায়ী, রাষ্ট্রের চাহিদা আছে না, রাষ্ট্রের চাহিদা অনুযায়ী ব্যক্তির অ্যাবিলিটি অনুযায়ী সে কাজ করবে। এরকম কোন দেশ কি আছে স্যার পৃথিবীতে? হ্যাঁ, এটা কার্ল মার্কসের একটা আইডিয়াল টাইপ। যখন রাশিয়া ছিল এবং চায়না ছিল সেই সময় তারা এই ফর্মেই ছিল, কিন্তু রাশিয়া তো পুরোপুরি ভেঙে এখন ক্যাপিটালিজমে চলে গেছে, আর চায়না হচ্ছে এখন একটা মিক্সড ইকোনমিতে চলে আসছে। চায়নাতে এখন এটাও আছে, আবার পাশাপাশি ক্যাপিটালিজমের যে সিস্টেম সেটাও চালু হয়ে গেছে সেখানে। ফলে প্রকৃত অর্থে কমিউনিজমের জায়গাটা এখন আর নাই, সোশ্যালিজমের জায়গাটা আছে। সোশ্যালিজমের পরের ধাপ হচ্ছে যে কমিউনিজম। সোশ্যালিজম যদি অ্যাচিভ করা যায় তাহলে তার পরের ধাপ হচ্ছে কমিউনিজম, যেখানে একেবারেই কমিউনিজম, কথাটা খেয়াল আছে, এর আগে আমরা যেটা প্রিমিটিভ কমিউনিজম বলেছিলাম, তাই না, যে আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজে কি ছিল? সকালবেলা দল বেঁধে বের হতো, খাদ্য সংগ্রহ করতো, যার শিকার করার ক্ষমতা ছিল যে শিকার করতো, তার সাথে যারা যাওয়ার তারা যেত, যার যে কাজটা করার ছিল সে সেই কাজটা করতো, একসাথে খাদ্য সংগ্রহ করতো, একসাথে বসে খাওয়া দাওয়া করতো। অর্থাৎ সেখানে কোনো রকমের ব্যক্তিগত মালিকানাধীন কোনো কিচ্ছু ছিল না। যা জি কিছুর স্যার। ওনারশিপ ছিল, সে ওনারশিপটা ছিল সে কমিউনিটি। ঠিক এইখানেও আমরা কমিউনিজম যেটা বলতেছি, ওই প্রিমেটিভ কমিউনিজমের প্রিমেটিভটা হচ্ছে আদিম সমাজে, আর মডার্ন সোসাইটিতে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে শুধু কমিউনিজম। অর্থাৎ এমন একটা ব্যবস্থা যেখানে আসলে সম্পদের মালিকানাটা পুরোপুরি থাকবে হচ্ছে যে রাষ্ট্রের হাতে, ব্যক্তিগত কোনো সম্পত্তি বলে কিচ্ছু থাকবে না। সে যাই আমরা এখানে বলছি যে দেয়ার ইজ নো প্রাইভেট ওনারশিপ অফ ইকোনমিক রিসোর্সেস উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্টিং অল ফেসেটস অফ প্রোডাকশন, ইকোনমিক আউটপুট ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য পিপল। ওই যে বললাম যে ব্যক্তির যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এবং এখানে ধনী এবং দরিদ্র, হোয়াইট কালার বা ব্লু কালার কোনো ওয়ার্কার বলে থাকবে না, কোনো গ্রাম এবং শহরের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। ফ্রিং ইচ পারসন টু অ্যাচিভ হিজ অর ওন হাইটস অফ হিউম্যান পটেনশিয়াল, তুমি যে কথাটা বললাম, এই যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এইটুকুর বাংলা যদি তুমি বুঝো, আমরা বলছি যে ফ্রিং ইচ পারসন টু অ্যাচিভ হিজ অর হার হাইয়েস্ট হিউম্যান পটেনশিয়াল। তোমার যদি ডাক্তারি করার পটেনশিয়াল থাকে তাহলে তুমি ডাক্তারি করবা, তোমার যদি ইঞ্জিনিয়ার হওয়ার পটেনশিয়াল থাকে তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার যদি কৃষক হওয়ার পটেনশিয়াল থাকে তুমি কৃষক হবা, তোমার যদি বারবার হওয়ার পটেনশিয়াল থাকবে তুমি বারবার হবা। সো তোমার পটেনশিয়াল কি আছে সেই অনুযায়ী রাষ্ট্র তোমাকে ইন্টারভেন করবে। সেই জন্য মানুষ, তুমি যেটা বলতে চাচ্ছ যে মানুষ কাজ করবে না, মানুষ লেথার্জিক হয়ে যাবে, সেই জায়গাগুলো আসলে সুযোগ নেই। সো আন্ডার কমিউনিজম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইডস দ্য পিপল উইথ অল বেসিক নেসেসিটিস, যেটা আমরা বলছি যে এই কমিউনিজমে রাষ্ট্র কি করবে, তার অল মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো দিবে, যেমন ফুড, হাউজিং, এডুকেশন, মেডিকেল কেয়ার, দাস অ্যালাউইং দ্য পিপল টু শেয়ার ইকুয়ালি ফ্রম দ্য বেনিফিটস অফ কালেকটিভ লেবার। অর্থাৎ প্রত্যেকের এখানে কালেকটিভ লেবার থেকে যা সে পাচ্ছে, সে কাজ করতেছে, তার একটা তার এই কি বলে যে হাউজিং হিসাবে, এডুকেশন হিসাবে, মেডিকেল কেয়ার হিসাবে রাষ্ট্র। সো ফ্রি অ্যাক্সেস টু দিস নেসেসিটিস ডিপেন্ডস অন কনস্ট্যান্ট অ্যাডভান্সেস ইন টেকনিক টু এভার প্রোডাকশন। এবং এই এই আলোকে 1875 সালে কার্ল মার্কস coined the phrase used to summarize communism, from each according to his ability to each according to his needs, অর্থাৎ মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং চাহিদা অনুযায়ী পাবে।
আর আগে আমরা কি দেখেছি যে সে তার এই যে এখানে আমরা কি দেখলাম, ফ্রম ইজ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইজ অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন, অর্থাৎ তার সামর্থ্য অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী। আর এখানে হচ্ছে যে আমরা দেখতেছি কি যে তার অ্যাবিলিটি অনুযায়ী অর্থাৎ তার সামর্থ্য অনুযায়ী সে কাজ করবে এবং তার নিড অনুযায়ী সে পাবে। ধরা যাক যে একটা সোসাইটির মধ্যে একটা ডিসেবল পার্সন, তার তো কোনো কাজ করার ক্ষমতা নেই, তার মানে কি তাহলে সে না খেয়ে থাকবে? না, রাষ্ট্র, কমিউনিজম সিস্টেমে রাষ্ট্র তার পুরো দায়িত্ব তুলে নেবে তার কাঁধে। এটাই হচ্ছে কমিউনিজমের। তো আমরা কমিউনিজমের সাথে একটু সোশ্যালিজমের পার্থক্য দেখবো। বেসিক ফিলোসফির জায়গাটায় যদি আমরা পার্থক্যটা দেখি, তাহলে কমিউনিজম আমরা বলছি ফ্রম ইজ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইজ অ্যাকর্ডিং টু হিজ নিডস। আর সোশ্যালিজম আমরা বলছি ফ্রম ইজ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইজ অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন, যেটা আমরা আলোচনা করলাম। আর ইকোনমি প্ল্যান বাই দুই জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, কমিউনিজম ও সেন্ট্রাল গভর্নমেন্ট, সোশ্যালিজম ও সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনারশিপ অফ দ্য ইকোনমিক রিসোর্সেস, আমরা কমিউনিজমে জানি যে অল ইকোনমিক রিসোর্সেস আর পাবলিকলি ওন্ড অ্যান্ড কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, পুরোপুরি কন্ট্রোল করতেছে হচ্ছে গভর্নমেন্ট। ইন্ডিভিজুয়ালস হোল্ড নো পার্সোনাল প্রপার্টি অর অ্যাসেটস, অর্থাৎ এখানে কমিউনিজম সিস্টেমে ব্যক্তির কোনো সম্পত্তি নাই, ব্যক্তির সম্পত্তি বলে কিচ্ছু নাই। কিন্তু আমরা এখানে কি বলছি সোশ্যালিজমে, ইন্ডিভিজুয়ালস ওন পার্সোনাল প্রপার্টি বাট অল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি ইজ কমিউনালি ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। অর্থাৎ এখানে ব্যক্তির পার্সোনাল প্রপার্টি ওন করার সুযোগ আছে, কিন্তু সেটা ম্যানেজ করে হচ্ছে যে রাষ্ট্র। ডিস্ট্রিবিউশন অফ ইকোনমিক প্রোডাকশন, আমরা বলছি যে প্রোডাকশন ইজ ইন্টেন্ডেড টু মিট অল বেসিক হিউম্যান নিডস অ্যান্ড ইজ ডিস্ট্রিবিউটেড টু দ্য পিপল এট নো চার্জ। অর্থাৎ এটা যখন কমিউনিজমের কথা বলতেছি তখন প্রোডাকশন ইজ ইন্টেন্ডেড টু মিট অল বেসিক হিউম্যান নিডস, অর্থাৎ আমি যে প্রোডাকশনটা করি সেই প্রোডাকশনটা হচ্ছে বেসিক হিউম্যান নিডস এর জন্য এবং ইজ ডিস্ট্রিবিউটেড টু দ্য পিপল এট নো চার্জ, এবং পিপলের কাছে এটা পাঠিয়ে দেওয়া হয় কোনো চার্জ ছাড়াই। অন্যদিকে সোশ্যালিজম আমরা কি বলছি, প্রোডাকশন ইজ ইন্টেন্ডেড টু মিট ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটাল নিডস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি অ্যান্ড কন্ট্রিবিউশন। ফাইনালি ক্লাস ডিস্টিংশনের কথা যদি আমরা বলি, কমিউনিজম আমরা একটু আগেই বলেছি যে কমিউনিজমের কোনো ক্লাস সিস্টেম থাকবে না, অর্থাৎ ক্লাস ইজ অ্যাবলিশড, দ্য অ্যাবিলিটি টু আর্ন মোর দ্যান আদার ওয়ার্কার্স ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট। অর্থাৎ এখানে আমার কে বেশি আর্ন করবে কে কম আর্ন করবে সেই আর্ন করার কোনো সুযোগ নাই, কারণ দেয়ার ইজ নো ক্যাশ ফ্লো হিয়ার। কিন্তু আমরা যদি সোশ্যালিজমের কথা চিন্তা করি, তাহলে ক্লাসেস এক্সিস্ট বাট ডিফারেন্সেস আর ডিমিনিশড। অর্থাৎ এখানে ক্লাস এক্সিস্ট করে কিন্তু চেষ্টা থাকে হচ্ছে যে তার মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা ডিমিনিশ করার। অর্থাৎ ওই যে ইন্ডিভিজুয়াল ক্লাস যদি থাকে তাহলে সেই ইন্ডিভিজুয়াল ক্লাসকে ট্যাক্স, হাই ট্যাক্স ইম্পোজ করে ধনী এবং দরিদ্রের মধ্যে গরিবের যে আহ, পরিমাণটা, সেই পরিমাণটা কমানো অথবা গ্যাপটা বাড়িয়ে দেয়া বা ইত্যাদি ধরনের যে কাজগুলো আমরা করি সেটা। সো ইট ইজ পসিবল ফর সাম পিপল টু আর্ন মোর দেন আদার্স। অর্থাৎ সোশ্যালিজমে একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির বেশি ইনকাম করার অপরচুনিটি থাকে, কিন্তু কমিউনিজমে একজনের থেকে আরেকজনের বেশি ইনকাম করার কোনো সুযোগই নেই, কারণ এই সোসাইটিতে কোনো ক্যাশের প্রচলন নেই। কারণ হচ্ছে যে আমার যা প্রয়োজন রাষ্ট্র তা আমাকে সবটাই সাপ্লাই দিবে, রাষ্ট্রের কাছ থেকে বা আমার বাইরে গিয়ে কোনো কিছু কেনার কোনো সুযোগ। সো এই হচ্ছে যে আমার কমিউনিজম এবং সোশ্যালিজমের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের জায়গা। এবং আমরা এর মাধ্যমেই মোটা প্রোডাকশনের যে আলোচনাটা, সেই মোটা প্রোডাকশনের আলোচনাটাও শেষ করবো, কারণ আমরা বলেছিলাম যে আমার হান্টিং গ্যাদারিং সোসাইটি এবং হর্টিকালচার সোসাইটির সাথে হচ্ছে যে আমার যে প্রিমিটিভ কমিউনিজম সেটা ছিল, আমার স্লেভারি সিস্টেমটা আমার এগ্রিকালচার সিস্টেমে শুরু হয়েছে, আবার ফিউডালিজম সিস্টেমটাও আমার এগ্রিকালচার সিস্টেমে শুরু হয়েছে। আর ইন্ডাস্ট্রিয়াল এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এসে আমরা ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং কমিউনিজম, এই তিনটা সোসাইটি, এই তিনটা মোড অফ প্রোডাকশনের উৎপত্তি এবং বিকাশটা আমরা দেখি। তো এই হচ্ছে যে আমার মোটামুটি এখানকার আলোচনা। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে উই ক্যান ডিসকাস। কারোর কোনো প্রশ্ন নাই? না স্যার, প্রশ্ন হয়তো স্যার প্রশ্ন না ফাইনাল থাকলে তো কোশ্চেন খুবই ভালো। স্যার এইগুলো যদি বলতেন।
শোনো, আমি কোশ্চেন বলতে পারবো না, আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সিলেবাস খুবই স্বল্প। আমি স্লাইডে যা দিয়েছি সেই স্লাইড গুলো যদি তোমরা পড়ো, স্লাইডের ভেতরে যদি থাকে আমি নম্বর দিয়ে দিই, ভালো দিই। কিন্তু তোমরা যদি স্লাইডও যদি না লিখতে পারো, আমি এখন এখানে পাঁচটা পাঁচটা করে পয়েন্ট আলোচনা করলাম ক্যাপিটালিজম সোশ্যালিজমের মধ্যে পার্থক্য, তুমি পরীক্ষার হলে একটা পার্থক্য লিখে চলে আসলা। তা আমি তো একটু আগে ক্লাসের শুরুতে যেটা বলতেছিলাম যে খাতার মধ্যে যদি কালো কালি না থাকে, তাহলে তো আমি লাল কালি দিয়ে নম্বর দিতে পারবো না আসলে। আর স্যার যে সিটির ব্যাপারটা স্যার। সিটির ব্যাপারটা আমার একটা প্রস্তাব আছে, ভেবে দেখো। তোমরা তোমরা যদি সেমিস্টার ফাইনাল পরীক্ষা, যদি তোমাদের একটু ভালো প্রিপারেশন হবে, সেদিন যদি মনে করো যে সিটিটা দিবা, তাহলে তোমাদের জন্য আমার মনে হয় যে একটু বেটার হওয়ার সুযোগ থাকবে। আর যে কোনো মুহূর্তে আমি নিয়ে নিতে পারি। স্যার সিটি হবে স্যার এক্সামের পরে সিটি স্যার দিলে ভালো হয়। সিটি হবে হচ্ছে এই 2 নম্বর টপিকের উপরে। তাহলে স্যার ফাইনালের পরেই দেই স্যার। ফাইনালের পরে মানে তোমাদের যেদিন ফাইনাল সেদিন রাত্রে দিয়ে দিবা অনলাইনে, 10 মিনিট 20 মিনিট। কয়টা, 2টা সিটি তাই না? জি স্যার। স্যার তো একটা আধা নেবেন ঘন্টা বলছিলেন স্যার সিটি। স্যার একটা সিটি হওয়ার কথা তো স্যার। একটা সিটি, 2টা সিটি 10 10 20 নম্বরের সিটিং এ 10 মিনিট 10 মিনিট স্যার মিনিট তাহলে সময় স্যার দিতে। সেকেন্ড টপিক থেকেই 2টা সিটি হবে। সেকেন্ড ওকে স্যার। টপিক, সেকেন্ড টপিকই 2টা সিটি থাকবে। সিটিতে 10 10 20টা কোশ্চেন থাকবে। এটা answer আধা ঘন্টা সময় পাবা অনলাইনে। স্যার এটা কি এমসিকিউ টাইপ? এমসিকিউ, পুরোপুরি এমসিকিউ। হ্যাঁ, ফাইনাল পরীক্ষার কথা তো বললামই। ফাইনাল পরীক্ষা আমার মিডের প্রশ্ন দেখছো, মিডের প্রশ্ন যেরকম হয়েছে ফাইনালের প্রশ্ন ওই রকমই হবে। স্যার স্যার মিডের ফাইনালে কি স্যার মিডের পরে যেগুলো পড়ছি স্যার এগুলো শুধু থাকবে নাকি মিডের আগের গুলো থাকবে? না, মিড এবং মিডের পরে, অর্থাৎ এটা টপিক হচ্ছে আমাদের কম, মাত্র 2টা টপিক। 1 এবং 2, 2টা টপিকই থাকবে। স্যার কোশ্চেন কয়টা থাকবে আর কত মার্কস করে থাকবে একটা কোশ্চেন? কোশ্চেন কয়টা থাকবে আর মার্কস কত থাকবে সেটা তোমাদের ফাইনালি যে কিভাবে দিবে আমি ঠিক জানি না। তবে আমি যেটা প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে তোমাদের 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের ভেতর থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু তাহলে এক স্যার এক একসাথে 25 করে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যে আবার হচ্ছে যে এ এবং বি আছে, অর্থাৎ একটা 10 একটা 15, এইভাবে। ওকে স্যার। অর্থাৎ টোটাল 75 মার্ক না স্যার? হ্যাঁ 75 মার্কের হবে না এক্সাম হ্যাঁ, আমাদের? 75 75, ওই তো বললাম যে 4টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন লিখতে হবে। এক একটাতে 25 করে, কিন্তু 25-এর মধ্যে আবার ব্রেক ডাউন করা আছে, একটা 10 একটা 15। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন তার এ এবং বি আছে, 2 নম্বর প্রশ্ন তার এ এবং বি আছে, 3 নম্বরে এ এবং বি আছে, 4 নম্বরের এ এবং বি আছে। এখন 1 থেকে 4 এর মধ্যে থেকে তুমি 3টা প্রশ্ন লিখবা। 3টায় 3 25 75। আমি যা পড়াইছি খুবই সহজ আছে। আমি যেগুলো বললাম, যা পড়াইছি, সেই জিনিসগুলো পড়লেই লিখতে পারবো। মানে স্লাইডে যা আছে একদম খুব সহজ সহজ ভাবে আমি প্রশ্নগুলো করেছি। থ্যাংক ইউ স্যার। আমি যদি স্যার এখন মিডের গুলো তাহলে আবার পড়তে হবে? এটাগুলো পড়তে হবে। আমি যদি এখন তোমাকে বলি যে হোয়াট ইজ ক্যাপিটালিজম, হোয়াট ইজ সোশ্যালিজম, তুমি যদি সেটা ডিফাইন না করতে পারো, তুমি যদি সোশ্যালিজম আর ক্যাপিটালিজমের যে ফিচার গুলো আলোচনা করলাম সেই আলোচনাগুলো যদি তুমি না পড়ো, তাহলে তো মানে তুমি লিখতে পারবে না। মানে আমি প্রশ্ন এইভাবেই করেছি, আমি তো এই যে অনেকগুলো ক্লু দিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে।
তোমাদের পরীক্ষা কবে? স্যার আমাদের তো ডেট 12 দেয়নি তারিখ থেকে। এখনো। ডিসিশন হয়নি। 12 তারিখ থেকে হওয়ার কথা। 12 তারিখ থেকে হওয়ার কথা, এখনো ডিসিশন হয়নি? বলো কি স্যার ওই কি যে এই অবরোধ স্যার এখনো চলতেছে রুটিন দেয় নাই। আর ওই যে নেক্সট উইকে শুনতেছি পুরো হরতাল দেবে এই জন্য। অবরোধের কারণে? শুক্র শনিবার করে হইতে পারে। ও, সেটা একটা ভালো বুদ্ধি। এই সিআররা আমাকে একটু জানাইও আমার কোর্সের পরীক্ষা কবে। তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে, পরীক্ষা যেদিন হবে সেদিন রাত্রেবেলা একটা সময় আমরা গিয়ে পরীক্ষা আমার সিটিটা নিব। ঠিক আছে? ওকে, তাহলে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, দোয়া রাখবেন স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ।